বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সক্রিয় যুক্ত নেতাও একে ফাইয়াজুল হক রাজু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত আপনাদের টিভিস্ট্রিতে। মিস্টার একে ফাইয়াজুল হক রাজু, দীর্ঘদিন ধরে বলা যেতে পারে গত প্রায় 1 জুলাইয়ের পর থেকে আমরা দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার বিষয় নিয়ে আলোচনা করছি এবং এই পরিস্থিতি কিভাবে বের হওয়া যেতে পারে। বাংলাদেশ আসলে স্বাভাবিক অবস্থায় ফিরবে কবে, এই প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ জল্লু ভাই এবং দর্শকদেরকে, তৃতীয় মাত্রার দর্শকদেরকে শুভেচ্ছা। খুবই একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। আমি বক্তব্যের শুরুতে শোকের মাস অগস্ট, তাই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, স্বাধীন বাংলাদেশের যিনি স্থপতি, বঙ্গবন্ধুর সহ বঙ্গবন্ধুর পরিবারের যারা 75 সালের সেই কালো রাতিতে তাদের জীবন হারিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই বক্তব্য রাখছি। সেটা কি দেখেন, আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছিল, বিকজ উন্নয়ন, সামাজিক এবং আর্থ সামাজিক যে আমাদের যে উন্নয়নগুলো হচ্ছিল সেটা কিন্তু বেশ সারা বিশ্বে আপনার জল্লু ভাই জানেন যে একটি বড় ধরনের একটি আপনার অ্যাটেনশন ড্র করেছিল। আমি কিন্তু সঠিক পথে যাচ্ছিল না, অন্য পথে যাচ্ছিল, সেটাও জানতে চাই। আমি জানতে চাইছি একটা স্বাভাবিক অবস্থা, যাতে মানুষ সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার দিকে না তাকিয়ে, রুমিন ফারহানার দিকে না তাকিয়ে তার নিজের জীবিকাটা জোগাড় করবার জন্য কাজ করতে পারবে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে, ঘর থেকে বেরুলে তার স্বাভাবিক জীবন নিয়ে আবার ফেরত আসতে পারবে, এইরকম একটা মিনিমাম চাওয়া। আই আন্ডারস্ট্যান্ড ইওর কোশ্চেন। আমি সেজন্যই একটু ব্যাকগ্রাউন্ডটা বলছিলাম অল্প একটু। সেটা কি যে এরকম একটা অবস্থায়, অর্থাৎ উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের জনগণ যেখানে সবাই সামিল হচ্ছিল, সবাই অংশগ্রহণ করছিল এবং সবখানে একটি পজিটিভ লক্ষ্য আমরা দেখছিলাম, তার ব্যাকড্রপেই কিন্তু এই জিনিসটা হয়েছে। তো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। আমাদের এখানে যারা জঙ্গিবাদ বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে লালন পালন করেছে বা মদত দিয়েছে পরোক্ষ প্রত্যক্ষভাবে, কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি করেছে, কিছু কিছু ক্ষেত্রে ইনডিরেক্টলি করেছে, এবং শুধু তাই নয়, করে আবার এক ধরনের ডিনায়ালে ছিল যে সবাই সব কিছু জানে। এখন আপনি যে কথাটা বলেছেন যে পার্টিনেন্ট কোশ্চেন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি, সেটা তো আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, এটা অস্বীকার করি না যে সেটা নাই, কারণ ঘর থেকে বার হলে বাংলাদেশ সহ আজকে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটা বৈশ্বিক একটা পরিবর্তন আসছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। সো বাংলাদেশ নট ইন আইসোলেশন, বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে আছে, গ্লোবাল ফিনোমেনা যেটা সবাই বলছে সাম্প্রতিক সময়, বিশেষ করে যারা এই ধরনের সিকিউরিটি এক্সপার্ট, তাদের একটা ইয়ে হচ্ছে আপনার এই মুহূর্তে মত হচ্ছে যে আমরা কিন্তু একটা বৈশ্বিক বিপর্যয়ে এসে পৌঁছে, অর্থাৎ যে জলোচ্ছ্বাস আসে বড় ধরনের, তো শুধু তো ওই ভোলাকে হয়তো আপনার ডিস্ট্রয় করবে না, পার্শ্ববর্তী বরিশাল, পটুয়াখালী সহ অনেক জায়গায় আজকে যদি মিডল ইস্টকে কেন্দ্র করে, অর্থাৎ এই তেল গ্যাস ব্যবসা এবং মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক যে দখলদারিত্ব, এইটা করতে গিয়ে একটা বড় ধরনের একটা কিন্তু বিস্ফোরণ ঘটেছে সেখানে, তারই কিন্তু ছিটেফোঁটা আমাদের এখানে আজকে চলে আসছে। বাট দেখেন, আমরা যে সেন্স অফ ইনসিকিউরিটিতে ভুগছি সেটা যেরকম সত্যি, সরকার এবং আমাদের বর্তমানে যে সরকার, আমাদের যে আওয়ামী লীগ সহ যে দলগুলো, আমাদের যে জোট, তারা কিন্তু এখানে কিন্তু একদম ডিটারমাইন্ড যে কোন রকম নৈরাজ্যকর পরিস্থিতি, কোন রকম অরাজকতা, কোন রকম এই ধরনের ডিস্টাবলাইজ হয় দেশ, সেরকম পরিস্থিতি তারা হতে দিবে না। এই জায়গাতে আমরা কিন্তু আশায় বুক বাঁধতে পারি, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিটি বক্তব্যের মাধ্যমে একথা প্রকাশ করে দিয়েছেন, একথা প্রমাণ করে দিয়েছেন যে উনি এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে আছেন। অর্থাৎ রাষ্ট্রের কিন্তু পর্যায় থেকে কোন রকম এখানে প্যাট্রোনাইজেশন নাই, যেটা বিগত সময়গুলো ছিল। ডিফারেন্সটা কিন্তু এইখানে। জঙ্গিবাদ আগে হয়েছে, জঙ্গিবাদে আমরা মানে কি বলবো, এসব যদি বলতে যাই তাহলে কিন্তু পুরনো অনেক কিছু ঘাটতে হবে। আপনি নিজে তো আপনার অবস্থান থেকে ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, যারা সরকার চালাচ্ছেন বা দল চালাচ্ছেন, তাদের
নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগটা আছে। আমি একজন নাগরিক হিসেবে জানতে চাই কি আশা করছেন যে কবে নাগাদ একটা মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা এই ধরনের পরিস্থিতির ভিতরে আসলে আমাদের জন্য তো একটা নতুন এক্সপেরিয়েন্স। হলি আর্টিসানের বেকারির যে অ্যাটাকটা ছিল এটার একটা নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট আছে এবং এটার একটা অ্যাকচুয়ালি রিপেল এফেক্ট বলে, অর্থাৎ পরবর্তী সময়েও কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু এফেক্ট থেকে যায়। তো সেইটা আমরা এখন দেখছি, ভবিষ্যতে হয়তো আরেকটু দেখতে হতে পারে। তবে প্রিকশনারি মেজার হিসাবে আমাদের হিসাবে হ্যাঁ যেসব নেওয়া দরকার সেসব কিন্তু নেওয়া হচ্ছে। এবং দেখেন এই যে গুলশান বয়ানিকে কেন্দ্র করে ক্লোজ সার্কিট ক্যামেরা আওতায় আনা প্রত্যেকটি মোটামুটি রাস্তাঘাটকে, এবং সেখানে আপনার একটি এনক্লেভের পরিবেশ তৈরি করা, অর্থাৎ ডিপ্লোম্যাটিক এনক্লেভের যে সত্যিকার যে একটা পরিবেশ সেখানে সেটাকে রিস্টোর করার একটা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং স্কিম কয়েকটি হাতে নেওয়া হয়েছে। পুলিশের যে আপনার দায়িত্বশীল ব্যক্তিরা এইসব দায়িত্বে ছিলেন তাদের কিন্তু সেটি তো ধরেন আপনি একটা ডিপ্লোম্যাটিক এনক্লেভ তৈরি করলেন বা সেই জায়গায় ডিপ্লোম্যাটদের নিরাপত্তা দিলেন বা বিদেশিদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই হামলা বা এই ধরনের অ্যাটাক যে কেবল গুলশানে সীমাবদ্ধ থাকবে তা তো নিশ্চিত করে বলা যায় না। সেটি কেবলমাত্র বিদেশিদের উপরই হবে সেটা কি? এবং ইউরোপীয় ইউনিয়ন যেমনটা বলছে যে সারা দেশে তারা নিরাপত্তা চায়, সারা দেশেই তাদের লোকজন কাজ করে, বাংলাদেশের নাগরিকদের জন্য একই কথা প্রযোজ্য না। স্ক্যাটার্ড আপনার এলিমেন্ট অফ সারপ্রাইজ, অর্থাৎ আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আপনার দেখেন আমাদের দেশে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অথবা পুলিশের আইজি যখন বলেন তখন কিন্তু সমালোচনা হয় যে প্রত্যেক ঘরে ঘরে কি আর আপনার কেউ কি সম্ভব যে আপনি প্রত্যেককে বডিগার্ড দিবেন, প্রত্যেককে আপনার গানম্যান দিবেন, তাহলে তো সেইভাবে পৃথিবীর কোনো দেশে মনে হয় সম্ভব না সেটা। আজকে ফ্রান্সে যেটি হয়েছে, জার্মানিতে হয়েছে, ইস্তানবুলে দেখেছি আমরা। ফ্রান্সে দেখেন প্রতি গলিতে এখন আপনার 4-5 করে কমান্ডো থাকে। আপনি তো বাংলাদেশে এটা করতে গেলে বলবেন যে আমি তো এখানে তাহলে আবার দিয়েছি, স্টেট অফ ইমার্জেন্সি দিয়েছি অথবা এখানে সেমি মার্শাল ল দিয়ে দিয়েছি। সো আমাদের সামনে কিন্তু এই ধরনের কিছু আপনার তো সেই কমান্ডো কোথায় আছেন কি নেই আমার জানা নেই, কারণ আপনার কমান্ডো আনতে হয় সিলেট থেকে। না আমাদের না সেটা তো স্পেশাল কমান্ডো, সেটা তো আপনার স্পেশাল কমান্ডো, বিকজ সেটা হচ্ছে গিয়ে বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের ওখানে একটি স্কোয়াড আছে, তাদেরকে আমাদেরকে আনতে হয়েছে। এবং সেই দিন যে সময়টা লেগেছিল এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে, অনেকে কিন্তু সমালোচনা করেছেন, কারণ সমালোচনা হইতেই পারে। বাট বিষয়টি কি দেখেন, এই ধরনের একটি পরিস্থিতির জন্য কমান্ডো বাংলাদেশে দিয়ে কখনো কি হয়েছে? সেই 77-এ আপনার যখন জাপানিজ এয়ারলাইন্স এখানে হাইজ্যাক হয়েছিল, এজি মাহমুদ ছিলেন তখন এয়ারফোর্সের চিফ ছিলেন, সেই সময় ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে কিন্তু এখানে জাপানিজ এয়ারলাইন্সকে এখানে হাইজ্যাক করানো হয়েছিল। সেই সময় আমরা শুধু এরকম একটি বিরূপ একটি মানে অদ্ভুত একটি পরিস্থিতি মোকাবিলা করেছিলাম, কিন্তু বর্তমান সময় কিন্তু এরকম করা হয়নি। যে সেই দিক থেকে বলতে পারেন যে কমান্ডো আনা এবং সবকিছু আমার জন্য এক ধরনের একটা বলতে পারেন যে অনভিপ্রেত এবং আকাঙ্ক্ষার বাইরে এই ধরনের ঘটনা আনএক্সপেক্টেড ছিল, সেইসব ঘটেছে। আমরা সেই সবকে অ্যাড্রেস করার জন্য যথোপযুক্ত ব্যবস্থাগুলো নিচ্ছি এবং আমরা এ ব্যাপারে অত্যন্ত ডিটারমাইন্ড, এবং আমাদের যে অ্যাটেম্পটস গুলো নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু বেশ ক্লিয়ার কাট, অর্থাৎ সরকার এ ব্যাপারে কোন রকম আপনার দেখাচ্ছে না, এটাকে কি বলবো যে ঢিলেমি দেখাচ্ছে না, জিরো টলারেন্স। এক্স্যাক্টলি। আসি আপনার কাছে রুমিন, প্রশ্ন ওটি আপনার কাছে যে আপনি কি মনে করছেন, কি দেখছেন যে কবে নাগাদ বাংলাদেশ একটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাভাবিক অবস্থায় এই ধরনের পরিস্থিতি বিশ্বজুড়ে সরকারের একার পক্ষে কোনো দেশে এটি সম্ভব হয় না, সবাইকে যুক্ত করে সবারই ভূমিকা থাকে, এবং এই ভূমিকার মধ্যে কিছুটা মিস্টার রাজু উল্লেখ করেছেন যদি কোনো শক্তি কোনো রাজনৈতিক দল যদি এদেরকে মদত দেয়, প্যাট্রোনাইজ করে, সেটি একটি বড় সমস্যা। আবার উল্টো দিক থেকে যদি ঐক্যবদ্ধ প্রয়াসের কথা বলি আমরা, রাজনৈতিক বা চেতনার ঐক্যের প্রশ্নে বা লড়াই করবার প্রশ্নে একটা ঐকমত্য প্রতিষ্ঠা, সেখানেও আপনার দলের থেকে কিছুটা ডাকটা দেওয়াও হয়েছে, আবার নিজেরা কিছু উদ্যোগ নিচ্ছেন, সেটিও দেখতে পাচ্ছি। সর্বশেষ যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির যে সর্বশেষ কমিটি হলো, যে কমিটিতে আপনি নিজেও আছেন, যেই কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তান থাকে, সেই কমিটি বা সেই দলের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না, এটি ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়েছে। তো আপনার উত্তরটা একটু শুনতে চাই। অনেকগুলো প্রশ্ন চলে এসছে। উনি বলছিলেন যে যদি কোনো দল জঙ্গিবাদকে মদত দেয় বা জঙ্গিবাদের সঙ্গে থাকে,
সেই দলটির সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে তারা জঙ্গিবাদকে মদত দেয় না। উনি কোন দলকে মিন করেছেন আমি ঠিক জানি না, কারণ ওনাদের ঠিক আগেই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি যে বহু বছর পর পর একবার জঙ্গি হামলা হয়েছে। অথচ যখন আওয়ামী লীগ জিরো টলারেন্সের কথা বলছে, আওয়ামী লীগ যেখানে বলছে যে কোন রকমের জঙ্গিবাদকেই তারা প্রশ্রয় দেবে না, সেই আওয়ামী লীগের গত 1.5 বছরে 65টি অধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখানে টার্গেট কিলিং আছে, সেই টার্গেট কিলিং এ আমরা প্রথমে দেখেছিলাম ব্লগার হত্যা, তারপরে সেখানে যুক্ত হয়েছে শিক্ষক, সেখানে যুক্ত হয়েছে ইমাম, সেখানে যুক্ত হয়েছে পুরোহিত, সেখানে যুক্ত হয়েছে বৌদ্ধ ভিক্ষু, সেখানে যুক্ত হয়েছে শিক্ষক, সেখানে যুক্ত হয়েছে এলজিবিটি অ্যাক্টিভিস্ট। অর্থাৎ এমন কোনো পেশা নাই, এমন কোনো শ্রেণীর মানুষ নাই যারা সেই জঙ্গিবাদের শিকার হয়নি। এবং হালে যেটা হয়েছে, হলি আর্টিজানে যে ঘটনাটি ঘটেছে হোস্টেজ অ্যাটাক, যেটা বাংলাদেশের স্বাধীনতার পরে 45 বছরে এই ধরনের অ্যাটাক কখনো হয়নি। তো সুতরাং বাংলাদেশে যেই সময় জিরো টলারেন্স বলা হয়, সেই সময় মতন জঙ্গিবাদ বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে বাংলাদেশের জন্মের পরপরই কিন্তু প্রচুর গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং হয়েছে। যে কথাটি বঙ্গবন্ধু পরিবারের সদস্য এম ওয়াজিদ মিয়া তার লেখা একটি বই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ, ইউপিএ 4th সংস্করণ 2000, সেখানে উনি বলেছেন যে 72 সাল থেকেই কিন্তু এই ধরনের গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং এর ঘটনাগুলো ঘটে আসছিল এবং 73-এ গিয়ে এই সংখ্যাটি অনেক বেড়ে গেছে। 73-এর শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মী মারা হয়েছে 3 শতাধিক এবং 73-এর জুন মাস পর্যন্ত গুপ্ত ঘাতকদের হাতে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছে প্রায় 2000-এরও অধিক। অর্থাৎ বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই কিন্তু এই ধরনের গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি দীর্ঘ সময়ের একটা বিরতি ছিল। তারপরে 99 সালে আওয়ামী লীগেরই শাসন আমল বলবো আমি, সেই সময়ে আমরা দেখেছি উদীচীর সম্মেলনে বোমা হামলা, তারপরে 2004-এ আমরা দেখেছি রমনা বটমূলে, তারপরে তো আওয়ামী লীগের এই আমলে আমরা দেখেছি কিভাবে একটির পর একটি কিলিং হচ্ছে। এই ঘটনাগুলোকে আপনি কি করে বলছেন যে তারা জিরো টলারেন্সে আছে? যদি জিরো টলারেন্সে থেকে থাকে, এতগুলো ঘটনা ঘটলো, এমনকি শোলাকিয়ার মতন ঈদগাহ যেখানে মানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত, সেখানে পর্যন্ত জঙ্গি হামলার অ্যাটেম্পট নেওয়া হয়েছে। একটি ঘটনাতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে নাতে জঙ্গি ধরতে পারেনি। শুধু 2টো ঘটনাতে স্থানীয় লোক জঙ্গি ধরে দিয়েছে। একটা হচ্ছে মাদারীপুরের শিক্ষক হত্যার সময় ফাহিমকে ধরে দিয়েছে, যাকে পরবর্তীতে আমরা দেখেছি কি করে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়, এবং পরবর্তীতে শোলাকিয়াতে শফিউলকে ধরে দেওয়া হয়েছে, পরে শফিউলকে একই কায়দায় মেরে ফেলা হয়েছে। যখন জঙ্গি ধরার পরে তাকে মেরে ফেলা হয়, একজনকে আটক করা হয়েছে, তাকে পরে মেরেও ফেলা হয়েছে, তাকে বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ার যেটাই বলে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ 2জন জঙ্গি এতগুলো ঘটনায় হাতে নাতে ধরা পড়ছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে। এটাকে সোর্স কিলিং। অর্থাৎ এই জঙ্গিটির কাছ থেকে আপনি বহু ইনফরমেশন পেতেন, বহু তথ্য পেতেন, যেটা আপনি জানতে চান কারা এর পেছনে আছে, কারা মদত দিচ্ছে, কারা অর্থায়ন করছে, কি উদ্দেশ্যে অর্থায়ন করছে, আরো কারা এর সঙ্গে জড়িত। এতগুলো তথ্য যার কাছে আছে বা যার সম্ভাবনা আছে যার কাছ থেকে আপনার এই তথ্যগুলো পাবার, তাকে তো আপনার সর্বোচ্চ সতর্কতায় রাখা উচিত। সেরকম মানুষ কি করে ক্রস ফায়ারে মারা যায়? এই জায়গাগুলোতে জনমনে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে তাহলে কি সরকার চাচ্ছে যে জঙ্গিবাদ টিকে থাকুক? তাহলে কি সরকার ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য এই ধরনের একটা জঙ্গিবাদের আশ্রয় নিয়ে বিশ্বকে দেখাতে চায় যে আমরা আছি বলে এই অবস্থা? তাহলে যদি অন্য কোনো সরকার, অন্য কোনো দল ক্ষমতা গঠন করে, তাহলে অবস্থাটি আরো খারাপের দিকে যেতে পারে। অর্থাৎ এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করে সরকার তার আরো বহু অপকর্মকে চাপা দেওয়ার চেষ্টা করে, যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা তেমন কোনো আলোচনা শুনছি না, শুধু তেল গ্যাস রক্ষা কমিটি একা প্রতিবাদ করে যাচ্ছে এবং বিরোধী দল চেষ্টা করছে, কিন্তু তাদেরকে তো মাঠেই নামতে দেওয়া হয় না। আপনি দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাচ্ছে, একই সঙ্গে দেখেন মৃত্যু তনু হত্যা চাপা পড়ে গেল, রিজার্ভ চাপা পড়ে গেল, আমাদের গজলডোবা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ বন্যায় ভেসে গেছে, এটারও কিন্তু তেমন কোনো রিপোর্ট আমরা দেখছি না। এতগুলো ঘটনা একটির পর একটি ঘটছে, তার কোনোটা সুরাহা না করে আমরা দেখছি একটির পর একটি টার্গেট কিলিং হচ্ছে এবং সেটাকে এক ধরনের চাপা দেবার চেষ্টা হচ্ছে। এই টার্গেট কিলিং কে কেন্দ্র করে সরকার মাস অ্যারেস্ট করলো, প্রায় 16,000, 15 থেকে 16,000 লোককে তারা গ্রেফতার করলো। কথিত জঙ্গি পাওয়া গেল কয়জন? 194 জন। তাহলে বাকিরা কারা? বাকিদের কি পরে ছেড়ে দেওয়া হয়েছে, নাকি বাকিদের বিরুদ্ধে অন্য কোনো চার্জ গঠন করা হয়েছে, নাকি বাকিরা এখনো জেলে আছে, নাকি বাকিদের আর কি খবর আমরা জানি না। সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করি। র্যাব বলছে যে নিখোঁজ হচ্ছে 262 জন, পরে আবার সেই র্যাব বলছে না, নিখোঁজ আসলে 68 জন। একই দিনে পত্রিকায় এসছে পুলিশ বলছে নিখোঁজ
40 জন। দীর্ঘ সময় ধরে আমরা জানি বিরোধী দলের নেতাকর্মীকে গুম করা হয়েছে বাংলাদেশে, দীর্ঘ সময়। এই গুম করা নেতাকর্মীরা এখন কি তাহলে তারা নিখোঁজের তালিকায় দেখাচ্ছে? এই নিখোঁজ যারা তারা কারা, এবং এই নিখোঁজের সংখ্যার মধ্যে কেন সমন্বয়হীনতা আছে? কিন্তু আমার বক্তব্য যেটা, যে এই যাই হয়ে থাকুক, যারাই এটার সাথে জড়িত হোক, বাংলাদেশের 16 কোটি মানুষ জঙ্গিবাদের বিপক্ষে, বাংলাদেশের 16 কোটি মানুষের অস্তিত্ব আজকে বিপন্ন, বাংলাদেশের 16 কোটি মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভোগে। অর্থাৎ এটি পুরো বাংলাদেশের অস্তিত্বের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানে দল মত চিন্তা করলে তো আপনি সমাধান করতে পারবেন না। এবং দেখুন, বারবারই কিন্তু বিএনপি বলছে একটি জাতীয় ঐক্যের কথা। এখানে আপনি ভোটের হিসাবে যদি যান, 1/3 ভোট বিএনপির, 1/3 ভোট আওয়ামী লীগের, 1/3 সুইং ভোট। আপনি ঐক্যটা করছেন কার সাথে? 1/3 কি টোটালি বাদ দিয়ে কি ঐক্য করা সম্ভব? এই সুইং ভোটের কিছু অংশ তো আবার বিএনপি, অর্থাৎ 50% বাংলাদেশের 50% মানুষকে বাদ দিয়ে ঐক্যটা করবেন কার সাথে? আপনার সঙ্গে অলরেডি যারা আছে আপনার ক্যাবিনেটে, অলরেডি যারা আছে আপনার সঙ্গে সংসদে, অর্থাৎ আপনার যে পোষা বিরোধী দল, তাদের সঙ্গে ঐক্য হলে ঐক্য হয়ে গেল? তা তো হতে পারে না। কিন্তু আওয়ামী লীগ তো বলছে যে আপনি জামাতকে ছাড়েন, অথবা এই যে এখন নতুন যুক্ত হয়েছে যে আপনি যুদ্ধাপরাধীর সন্তান, আমি ওই জায়গাটায় আসছি, আমি ফ্রান্সকে অ্যাড্রেস করে আমি আসছি। সরকারের আরেকটা খুব মজার দিক হচ্ছে, যখনই কোনো ঘটনা ঘটে তারা উল্লসিত হয়ে বলে আমেরিকায় হয়েছে, ফ্রান্সে হয়েছে, অর্থাৎ কি মহৎ কাজটি হয়েছে, যেটি আমেরিকা ফ্রান্সে সেটা এখন বাংলাদেশে হচ্ছে, খুব খুশির কথা। বিষয়টি কিন্তু তেমন না। ফ্রান্সে নিরপেক্ষ তদন্ত হয়, ফ্রান্সে ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের আগেই অপরাধী ঠিক করে ফেলে না, সেখানে ঘটনা ঘটার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয় না, সেখানে এই ধরনের জঙ্গি হামলা থেকে ক্ষমতাকে প্রলম্বিত করবার কোনো চেষ্টা করা হয় না। সুতরাং ফ্রান্সের হামলার সাথে বাংলাদেশের হামলাকে আপনি এক করতে পারবেন না। আরেকটা বিষয়, ফ্রান্সে দীর্ঘ সময় ফ্রান্স আফ্রিকার কিছু কিছু অংশকে তারা কলোনি বানিয়ে রেখেছিল, সেই কলোনির মানুষরা এখনো ফ্রান্সে বাস করেন, তাদেরকে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নাগরিকের মর্যাদায় ফ্রান্সে বাস করতে দেওয়া হয়, ফ্রান্স যতই আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হোক না কেন। সুতরাং তাদের অধিকাংশ হচ্ছে মুসলমান, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হতে পারে। অর্থাৎ ফ্রান্স একটা মাল্টিকালচারাল কান্ট্রি, এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, মিলেমিশে গেছে। কিন্তু বাংলাদেশ কি তাই? বাংলাদেশ তো তা নয়। বাংলাদেশে শুরু থেকেই আমাদের মধ্যে মাল্টিকালচার, যেটা আমরা বিদেশে দেখি, ফ্রান্সে দেখি, লন্ডনে দেখি, আমেরিকাতে দেখি, সেরকম তো নয় বাংলাদেশের সমাজ, হোমোজেনিয়াস। এখানে কেন জঙ্গিবাদের উত্থান হবে? জঙ্গিবাদের উত্থানের অনেকগুলো কারণ আছে। গণতন্ত্রহীনতা, আপনার বাক স্বাধীনতার অভাব, আপনি যা চিন্তা করেন, যা বিশ্বাস করেন, যা বলতে চান তা আপনি বলতে পারছেন না, এক ধরনের অসহিষ্ণুতা, এক ধরনের অস্থিরতা, এক ধরনের ভয়। আপনি জানেন যে 35টি অনলাইন নিউজ পেপার বন্ধ করে দেওয়া হয়েছে সম্প্রতি, অথচ আজকাল বেশিরভাগ মানুষ কিন্তু নিউজ পড়ে অনলাইন নিউজ পেপার থেকে। মোবাইল, প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন থাকে, তারা আপডেট গুলো নিয়ে নেয় প্রতি সেকেন্ডে সেই অনলাইন নিউজ পেপার। এখানে আপনি খেয়াল খুশি মতো অনেকেই অনলাইন নিউজ পেপার সেটিতে যা প্রচারিত হয় অনেক কিছু পাঠযোগ্য কিন্তু না। আপনি সেটাকে আইনের আওতায় আনেন। এই যে নিউজ পেপার গুলো পাবলিশড হয়, তার তো একটা নিয়ম আছে, ডিসি অফিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রি করতে হয়, ডিক্লারেশন নিতে হয়, বি ফর্ম, সি ফর্ম সই করতে হয়। আপনি সেটা করেন অনলাইনের জন্য, অনলাইন নিবন্ধনের জন্য তো একটা আইন এসেছিল, সেই অনুযায়ী যারা নিবন্ধন করছে তাদেরকে রাখেন। আপনি এক ধাক্কায় কোনো নোটিশ ছাড়া, উইদাউট গিভিং আ প্রপার নোটিস, আ শো কজ নোটিস, আপনি কেন 35টা অনলাইন পত্রিকা বন্ধ করে দিলেন? এই জিনিসগুলো কি ইন্ডিকেট করে? টেলিভিশন চ্যানেল আপনি বন্ধ করে দিচ্ছেন নিজের খেয়াল খুশি মতো, দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে, নয়াদিগন্ত, আপনার নয়াদিগন্তের যে টিভি, যেটা দিগন্ত টেলিভিশন, সেটা বন্ধ হয়ে গেছে। কি কারণ? সো আপনি ওই যে কমিটির প্রসঙ্গে কিছু বলবেন? কমিটির ব্যাপারে খুব মজার কিছু কথা এসছে, প্রত্যেকটা আমি যেগুলো আসেনি সেগুলো আমি অ্যাড্রেস করব। প্রথম কথাটি এসছে, এটা বিরাট কমিটি হয়েছে। দেখুন, একটা বড় দল, বিশাল বড় দল, যারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে আছে, এবং যখন ক্ষমতার বাইরে একটি দল দীর্ঘ সময় থাকে তখন ত্যাগী নেতাকর্মীর সংখ্যাও কিন্তু অনেক বেশি হয়। দল যখন ক্ষমতায় থাকে তখন যেমন আঙুল ফুলে কলা গাছ হয়, নেতার সংখ্যা অনেক বেড়ে যায়, অনেক নব্য লোক এসে সুবিধা ভোগ করতে শুরু করে দলটির সঙ্গে। দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন ত্যাগী নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি হয়, তাদেরকে মূল্যায়নের প্রশ্ন আছে। প্রত্যেকে তার কাজের একটি অন্তত সম্মানটা চায়, যে আমাকে মূল্যায়ন করা হয়েছে, আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই স্বীকৃতির জন্য কমিটি বড় হতেই পারে, তাতে কোনো অসুবিধা নাই। এখানে আরেকটি প্রশ্ন এসছে, 2 নম্বর, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সন্তানের বিষয়টি এসছে। হ্যাঁ, দুজনের কথা এসছে। দুজনের ব্যাপারে আমি বলতে চাই, যে সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয় সে সময় তো তাদের জন্মই হয়নি, অর্থাৎ একজনের জন্ম হয়নি এটা আমি জানি।
তো সুতরাং মুক্তিযুদ্ধের সঙ্গে যাদের কোন রকম সংশ্লিষ্টতা নেই, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোন অপরাধের সঙ্গে যারা জড়িত না, তাদেরকে বাবার অপরাধ আপনি কি করে অপরাধী বলবেন? বাংলাদেশের কোন আইনে আছে যে আপনার বাবা বা মা কোন অপরাধ করলে তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে? এটা পৃথিবীর কোন দেশের কোন আইনে আছে আমাকে বলেন? এমন তো কোনো আইন নেই। তো সুতরাং তারা যেহেতু যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত নয়, এমনকি একজনের জন্মই হয়নি সেই সময়, তাদেরকে কমিটিতে রাখলে কি সমস্যা আমি তো বুঝলাম না। তারা তো যুদ্ধাপরাধী নয়। সুতরাং আপনি যদি দোষ খুঁজবার চেষ্টা করেন, তুমি জল ঘোলা করনি, তোমার বাবা জল ঘোলা করেছে, সে করেননি তার দাদা করেছে, তাহলে তো জল ঘোলাই থাকবে। আর আরেকটি বিষয়, আমরা এখন যেই সংকট সময় পার করছি, যে ক্রান্তিকাল পার করছে, আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ব্রিটিশ কাউন্সিল বন্ধ হয়ে গেছে। উনি বলছিলেন গুলশানের নিরাপত্তার কথা। কি নিরাপত্তার কথা বলছেন? আমি কূটনৈতিকদের সাথে বসতে হয় আমাকে, আমি কূটনৈতিক যেহেতু সম্পাদক হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলাম, তারা আমেরিকান ক্লাব এবং ব্রিটিশ ক্লাব ছাড়া এখন কোথাও যেতে পারে না, কোনো রেস্টুরেন্টে তারা অ্যালাউড না, তারা তাদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে। এটা এফেক্ট করছে আমাদের কূটনৈতিক সম্পর্কে, বাংলাদেশের ভাবমূর্তিতে। আপনি একদিনের নোটিশ দিলেন সমস্ত অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান গুলশান থেকে সরিয়ে তারা কোথায় যাবে সেটা তো বলা হচ্ছে না। ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়া হচ্ছে না। পুরো দেশে এক ধরনের অস্থিরতা, অনির্দিষ্টকালের জন্য স্কুলগুলো বন্ধ, বাচ্চাদের শিক্ষা ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে থেকে দেশ চলতে পারে না। আর যে চেকিং এর কথা উনি বলছিলেন, সেই চেকিং এর অভিজ্ঞতা তো আমাদেরও আছে। যারা চেক করছে তারাও জানে না কেন চেক করছে, কিভাবে চেক করছে তাও জানে না। একটি টর্চ নিয়ে লাগায়। আমি তো যারা অস্ত্র বহন করতে চায়, না হলে হলি আর্টিজানের মতন এত প্রোটেক্টেড একটা এলাকায় তারা অস্ত্র নিয়ে গেল কি করে? এত ভারী ভারী অস্ত্র যদি সেরকম চেকিংই হয়ে থাকে, তাহলে কি করে একটার পর একটা ঘটনা, একটা পর একটা বিদেশি হত্যা হলো এই কূটনৈতিক জোনে? যদি সেরকম নিরাপত্তা ব্যবস্থায় থেকে থাকে, নিশ্চয়ই সেখানে তা নয়। উল্টো দেখা যাচ্ছে পুলিশরা জনগণের হাতে লাঠি বাঁশি তুলে দিচ্ছে। লাঠি বাঁশি জঙ্গিবাদের সমাধান হতে হাসছে। রুমিন ফারহান অনেকগুলি কথা বলেছেন, আমি জবাবটা হয়ে দিতে চাই। দেখেন, উনি টিভি চ্যানেল বন্ধের কথা বলেছে। প্রথমে উনি আমাদের এটা একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আপনি জানেন জিল্লুর ভাই, সবচেয়ে বড় উনি প্যাট্রোনাইজ করেছে প্রাইভেট চ্যানেলগুলোতে। বেসরকারি টিভি চ্যানেলের যে আজকে যে এত বড় প্রসারতা দেখেন আপনি, আজকে সমস্ত চ্যানেল আপনারা কিন্তু সেটারই এক ধরনের, তার সময় কিন্তু আপনাদেরটাও হয়েছিল। অর্থাৎ এই চ্যানেল আই সেই 96-এ যখন আওয়ামী লীগ গতবার আসে, তারপর অন্যান্যগুলো, এবং বিশেষ করে এইবার প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিলে এটাকে এক ধরনের তার ডাইরেকশনে এটাকে উন্মুক্ত করে দেওয়া আছে। সেই জায়গায় দিগন্ত টিভির পিছনে কারা আছে? আমি ওনাকে বলতে চাই, দিগন্ত টিভির প্যাটার্ন যারা পিছনে, এটার স্পন্সর্স কারা? তো এইসব টিভি আপনি বন্ধ করবেন না। স্বাধীন দেশে যারা বাংলাদেশকে টেনে ধরতে চায়, যারা বাংলাদেশে প্রতিদিন স্বপ্ন দেখে পাকিস্তান বানানোর, তাদেরকে আপনি টেলিভিশনের মালিক করে এখানে বসায় রাখবেন? আর এই সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তারা এটাকে আপনার এইভাবে ইয়ে করতে দিবে? এটা কি সম্ভব? একটি গেল। আর সম্প্রতি সময় আপনি দেখেছেন যে টার্কিতে কি হয়ে গেল। টার্কিতে আপনার কতগুলি চ্যানেল এন্ড কতগুলি পেপার একসঙ্গে বন্ধ করলো। আমি সেটা সাফাই যাচ্ছি না, আমি সবই বাদ দিয়ে দিচ্ছেন না আর্মি থেকে। আমি বলছি আমি সাফাই যাচ্ছি না, আমি বলছি আবার সাফাইও যাচ্ছি না। আমি বলছি এই জন্য যে মিডিয়ার উপর এই ধরনের জিনিস বিশেষ পরিস্থিতি হতে পারে, বাট আমাদের এখানে সেরকম পরিস্থিতি হয় নাই। ঢালাও ভাবে যেটা মন্তব্য বলছেন সেটা কিন্তু ঠিক না। বললেন যে 35টি একদিনে বিনা নোটিসে, সেইখানে তারা কি রিকগনাইজড এবং তারা কারা, তাদেরকে আপনি দেখবেন, ইউ গো থ্রু দেয়ার ওয়েব, ইউ গো থ্রু দেয়ার সাইটস, আপনি দেখবেন যে তারা বাংলাদেশ বিরোধী কথা, বাংলাদেশে কিভাবে ষড়যন্ত্রে আরো ডালপেলা মেলে বসা যায়, সেই ধরনের সমস্ত মন্তব্য সহ তাদের প্রতিবেদনগুলি থাকে। সেই জায়গায় সরকারের নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা সহ সরকারের যারা এসব দেখভাল করে, যারা এসব দায়িত্বে আছেন, তাদের নিশ্চয়ই নজরে এসেছে এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে করা আছে। আপনি একদিকে জঙ্গিবাদ মোকাবেলার কথা বলবেন, আরেকদিকে আপনি এইসব উইন্ডো ওপেন করে রেখে দিবেন, তাতে তো হবে না। সরকার নিশ্চয়ই এখানে প্রিকশন নিয়েছে এবং এটাকে সেভাবেই দেখতে হবে। এখানে ব্যক্তিগত কোনো আপনার খায়েশ নাই যে অমুকের ওই আপনার ওয়েব পোর্টাল বা এই ধরনের যে ইয়েগুলো ছিল, আপনার পেপারগুলো ছিল ওয়েব ভিত্তিক, বন্ধ করে দিলে সরকারের বেশ আপনার সুবিধা হবে, এরকম তো কোনো বিষয় না। তো গভীরতায় যেতে হবে তো আপনাকে। আচ্ছা, তারপরে আপনার আরেকটি বিষয় রুমিন ফারহান তুলে এনেছেন, সেটা হচ্ছে যে তাদের যে এই যে কমিটি হলো, আপনি দেখেন তাদের কমিটিতে মুক্তিযুদ্ধের যে মানে লিড করেছিলেন যারা, বিএনপিতে কয়েকজন আছেন এখনো,
আমি নাম বলতে চাই না, তাদের অবস্থানটা কোথায়? তাদের অবস্থান একদমই নাই। আপনার দেখেন আব্দুল্লাহ নোমান সাহেব, ওনার কি অবস্থা? আর ছিল হলো গিয়ে মজুদ সাহেব, তখনকার সময় মুক্তিযুদ্ধের সরকারকে সাপোর্ট করেছিলেন এবং সঙ্গে অ্যাক্টিভ ছিলেন, সেই ব্যক্তিরা আছে কোন দশা? স্ট্যান্ডিং কমিটিতে আছেন আগে। না, ওটা তো বাইরে তার কিছু হওয়ার নাই। এই ছাড়া তো না, আমি তো বলছি ওনার ওই অবস্থানটা ছাড়া আর কি আছে বিএনপিতে এখন বলার মতো? কি তাদের ভিতরে কেউ নাই? আর দেখেন এই যে গয়েশ্বর চন্দ্র রায় সাহেব, উনি তো আমার মনে হয় যে বাংলাদেশে একজন মানে স্বীকৃত মানে হিন্দু হয়েও উনি হিন্দু বিদ্বেষী এরকম একটা অবস্থানে তুলে ধরেছেন, যে ব্যক্তিগত ব্যাপার যাই না, বাট ওনাকে প্যাট্রোনাইজ করা হয়েছে কারণ উনি আপনার ইন্ডিয়া বিরোধী কথা বলতে পছন্দ করেন। সম্ভবত এই জন্য ওনার পরিবারের সদস্যদেরকে এখানে আনে দেওয়া হয়েছে। তো তাতে হয়েছে যে বিএনপি যারা নিবেদিত কিছু কর্মী ছিলেন বা নেতা ছিলেন তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড, এবং সেটা কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি। যদিও এটা বিএনপির ইন্টারনাল ব্যাপার, আমাদের হস্তক্ষেপ করা বা আমাদের কোনো অবজারভেশন করা ছাড়া কোনো উপায় নাই, বাট আমরা সেটা বলছি আর কি। বিএনপি যদি এই কৌশল করে এই ধরনের এগিয়ে যেতে পারে, এই ধরনের এই যে 4-5 মাস চললো তাদের 5-6 জনকে দিয়ে পুরা কমিটিটা, এখন তারা 600-র কাছাকাছি করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, এরকম একটি অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। তো সেটা বিএনপি বুঝবে, বিএনপি রাজনীতি, আমরা সে ব্যাপারে মন্তব্য আর বেশি কিছু করবো না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। তবে জনগণ দেখছে। আর আরো কিছু প্রসঙ্গ তুলেছে, রামপালের প্রসঙ্গ তুলেছে, দেশের সাম্প্রতিক বন্যার পরিস্থিতি তুলেছে, সেই প্রসঙ্গগুলো তুলেছে। এই জায়গাটা আপনার সেই সঙ্গে রিজার্ভের প্রসঙ্গ, চুরির প্রসঙ্গ। রিজার্ভ তো আপনি দেখলেন যে দেখেন জিল্লুর ভাই, রিজার্ভের ব্যাপারটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে। দেখেন রিজার্ভ চুরির ব্যাপারটা নিয়ে বাংলাদেশের এটা ছিল একটা টেকনিক্যাল গ্লিচ, অর্থাৎ টেকনিক্যাল প্রবলেম এটা কিন্তু হয়েছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল কিছু আপনার মাফিয়া, ইন্টারন্যাশনাল কিছু প্লেয়ার্স যারা হ্যাকিং করে, আমরা কিন্তু অনেক সময় ব্যক্তিগতভাবে কিন্তু এই যে ফেসবুক হ্যাকিং হয়, আমাদের ইমেল হ্যাকিং হয়, আমরা কিন্তু এসবের শিকার হই। বিকজ টেকনোলজি যেরকম ভালো হয়েছে, পাশাপাশি কিন্তু এই ধরনের প্রিলিফারেশন গুলো এসেছে। তো সেই প্রিলিফারেশন কিন্তু সবসময় বন্ধ করা যায়নি। বাংলাদেশ ব্যাংকের এই যে বিষয়টা, এটা তো আমরা জানি আজকে যে কারণ এখানে সুইফটের মতো সংস্থা, আন্তর্জাতিক স্বীকৃত একটি সংস্থা, তারাও এখানে তাদের দায়িত্বের ভিতরে তারাও কিন্তু এখানে অ্যাকিউজড। তো আজকে যেহেতু ফিলিপাইনের সর্বোচ্চ পর্যায় থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশকে তারা আশ্বস্ত করেছেন যে প্রতিটি আপনার ডলার ফেরত আসবে, সেখানে এটা নিয়ে কোনো কিছু আসবে না, এটা তো ইটস নট মানে আপনার ক্লিয়ার কাট করে এখন টাইম ফ্রেম আসেনি। এর মধ্যে আমাদের সবার টাকা আছে তো রুমেল, এখানে অফকোর্স এখানে আপনার টাকা আছে, আমাদের টাকা আছে, আমাদের প্রত্যেকেরই এখানে আছে, তো আমাদের মানি এখানে। কিন্তু সরকার দেখেন, সরকার যেভাবে এই ঘটনাটি ঘটার পর তৎপর হয়ে আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে সবাইকে নক করেছে এবং যেখানে যেখানে বিষয়গুলি নিয়ে নেগোশিয়েট করার এবং আপনার অ্যাকিউজ করার সেটাই কিন্তু করেছে। সরকার কিন্তু বসেছিল না। আপনারা হলে কি করতেন? আপনারা হলে তো শুধু এই কথাটা তুলে আর কোনো কিছু করতেন না। আজকে সরকার, ফিলিপাইন সরকারের মাধ্যমে এই টাকাটি বাংলাদেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। তো এটা তো আপনার সাধুবাদ দিবেন এখানে। আপনি কেন বলছেন এই বিষয়টিকে যে এই এবং আপনারা কিন্তু বলেছেন যে এই টাকা অমুকের অ্যাকাউন্টে চলে গেছে, তমুকে এই টাকা নিয়েছে, ডিজিটাল বাংলাদেশ যারা তৈরি করেছে তারাই টাকা নিয়ে গেছে, এই কথা বলে কিন্তু এসেছে। এগুলা কিন্তু মানুষ ভুলে যায়নি। আজকে টাকা কোথায় কার কাছে আছে সেটাও আমরা জানি, এবং কিভাবে বাংলাদেশে টাকা আসবে সেটাও আমরা জানি। তো মিথ্যা বললে এটা নিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। এরপর রামপাল, জি, রামপালের বিষয়ে জিল্লুর ভাই দেখেন, এবং রামপালের দেশের বন্যা পরিস্থিতি, তার জন্য আমি রামপালের বিষয়টা বলছি। রামপালে কিন্তু সর্বোচ্চ প্রযুক্তি নেওয়া হয়েছে, অর্থাৎ টেকনোলজি যেটা অ্যাভেলেবেল আছে সারা বিশ্বে, সুপার ক্রিটিক্যাল এবং আলট্রা ক্রিটিক্যাল, সেটাকে এখানে নেওয়া হয়েছে। আলট্রা সুপার ক্রিটিক্যাল এখানে আপনার টেকনোলজি নেওয়া হচ্ছে। তার মানেটা হচ্ছে যে এখানে আপনার লো সালফার কোল ব্যবহার করা হবে, অর্থাৎ সালফারের পরিমাণ কম এবং ইমিশন কম হবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ড সেটা কম হবে। এখন টেকনোলজির প্রত্যেকটার কিন্তু একটা ডাউন সাইড থাকে। সাধারণ মানুষ কিন্তু এত কিছু বুঝে না। আমি আর আপনি কিন্তু ইঞ্জিনিয়ার না, আমি ল পড়েছি এবং অন্য সাবজেক্ট পড়েছি, আপনি হয়তো অন্য কিছু পড়েছেন, ম্যানেজমেন্ট পড়েছেন, রুমিন ফারহান ব্যারিস্টার, সে আইনের মানুষ। বাট এখানে যারা টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করেন, যারা বোদ্ধা, যারা এইসব বিষয়ে এক্সপার্ট, তাদের আনু মোহাম্মদের ব্যাপারে কোশ্চেন করতে চাই আমি। আনু মোহাম্মদ কি একজন এক্সপার্ট এলাইনের? হি ইজ এন ইকোনমিস্ট। উনি কিভাবে এখানে সবক দিয়ে যাচ্ছেন যে এটার যে স্ট্যাগারিং একটা ইম্প্যাক্ট হবে, এটার এই পরিমাণ কলোজাল ড্যামেজ হবে, উনি কিভাবে ওনার ভেস্টেড ইন্টারেস্ট এখানে এটা বোঝা যায়
যে সে একটি ভেস্টেড গ্রুপের পক্ষে এই কথাগুলো বলছে, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তাদের পক্ষে ওকালতি করছেন। এখানে যে জিনিসটি দেখতে হবে যে আমি দেশের সাথে পাওয়ার প্ল্যান্টটি করছি, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তারা এটার এভরি প্রস এন্ড কনস তারা এটাকে দেখেছে, দেখার পরে তারা কনভিন্স হয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্রুভাল দিয়েছে। জাতীয় পর্যায়ে কিন্তু এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভাল হয়। এবং এখানে সুন্দরবন কি আমাদের সুন্দরবন না? সুন্দরবন কি তাহলে শুধু আনু মোহাম্মদ এবং তার সঙ্গে যারা আছেন তাদের? সুন্দরবনের ব্যাপারে কি আমাদের কি কিন্তু এটা তো কেবল আন্তরিকতা কম? কয়েকজন বলছেন না, এখানে যেসব টেকনোলজি নেওয়া হচ্ছে, আমি শুধু সে ইমিশনের কথা বললাম সেটা কিন্তু না। এখানে আপনার পানি নিষ্কাশন থেকে শুরু করে পানি ব্যবস্থাপনা, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, তারপরে আপনার স্ল্যাজ ট্রিটমেন্ট শুরু করে এখানে যে ফ্লাই অ্যাশ হবে, বটম অ্যাশ এন্ড আপনার উপরের টপ অ্যাশ, সবগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য এগুলাকে যেসব টেকনোলজি দরকার সবচেয়ে ভালো পৃথিবীতে অ্যাভেলেবল সেটা কিন্তু আছে। আপনি জার্মানির শহরের মাঝখানে আপনার কোল প্ল্যান্ট আছে এখনো। তো এইসব তো নতুন কিছু না। তারা এসব বলছে শুধু বিরোধিতা করার জন্য বলছে, এবং এটা নিয়ে একটি পলিটিক্যাল ফায়দা তারা করতে চাচ্ছে। বন্যার ব্যাপারে সরকার তো দেখছেন যে আমাদের সরকার এই বাংলাদেশ ক্যালামিটির ন্যাচারাল ক্যালামিটি কিন্তু অনেক হয়েছে, এবং এই সরকারের অন্যতম সাফল্য হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং ম্যানেজারিয়াল স্কিলে বন্যার উৎস মানে বন্যার গজলডোবা বাঁধ যখন আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হবে, যেটা নিয়ে আপনারা একটি কথা বলছেন না, তখন বাংলাদেশ পরিণত হবে। কোথায় আপনি জেনেছেন যে আমরা একটি কথা বলছি না? এই সরকারই সেই সরকার যে সরকার সমুদ্র তিস্তা পানি আসতে পারে নাই আজও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সেই সরকার যে সরকারের আমলে আন্তঃনদী সংযোগ প্রকল্প হয়ে যাবে, আপনারা জঙ্গির পেছনে দৌড়াবেন। আমি যে কথা বলছিলাম, জঙ্গি বাদকে আপনারা জিইয়ে রাখছেন এই ঘটনাগুলো চাপাতে পারবেন। আবার প্রশ্ন আসবে যে বিএনপি তো দীর্ঘকাল ক্ষমতায় ছিল, যে সময় ছিল সেই সময় আসবে, তখন আপনারা দেখবেন যে সময় ছিল সেই সময় সেটি শেষ করে নেই। জি, আপনি যেটা বলছেন জাতীয় ইস্যুগুলো কিন্তু আমাদের যেসব ইন্টারেস্ট, বাংলাদেশের যেসব ইন্টারেস্ট, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব, সেসব কিন্তু প্রধানমন্ত্রীর ইন্টারেস্ট, আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটি একদম প্রান্তিক লেভেলের কর্মীদেরও ইন্টারেস্ট। আমরা এসব ব্যাপারে সজাগ। আপনি জিনিসটা বলছেন, দেখেন এই সরকার সেই সরকার যে সরকার প্রধানমন্ত্রীর আপনার ডিরেকশনে এবং তার ব্যক্তিগত উদ্যোগে এই যে সমুদ্র সীমায় এত বড় আপনি আজকে ইন্ডিয়ার সঙ্গে আপনি আরবিট্রেশনে গিয়ে আপনি কিন্তু পেয়েছেন। এই ব্যাপারে আপনাদের কিন্তু কোনোদিন আমরা সাধুবাদ দিতে দেখি নাই। কিন্তু বিঘ্নিত হয় সেটি ধরেন যে কমিটি করে দিল ট্রানজিটের ক্ষেত্রে, যদি আমরা বলি যে শুল্ক নির্ধারণ করে দিল সরকারের টাকা থেকে 192 টাকা, 1058 টাকা থেকে 192 টাকা, কি বলবেন? না, কিছু কিছু জিনিস কিন্তু কারেকশন হতেই পারে, এমনকি রাস্তা মেরামতের খরচও আমাদের, এই বিষয়গুলো কিন্তু কারেকশন হতে পারে, এবং এইসব জিনিস নিয়ে অফকোর্স ডিবেট হতে পারে। এসবকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। কিন্তু যেসব ব্যাপারে সরকার বড় ধরনের সাকসেস হয়েছে আপনার উইথ ইন্ডিয়া, সেই ব্যাপারগুলো কিন্তু কখনোই কিন্তু আপনি দেখবেন যে বিএনপি বা তাদের সঙ্গে যারা আছে তারা এ ব্যাপারে কোন রকম তারা এগুলোকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। এইসবই আপনার ঐক্যে, আরেকটা জিনিস আসছে যে ঐক্যের কথা আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। সাম্প্রতিক সময় বিএনপি কয়েকবারই তাদের সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে বলেছে যে জাতীয় ঐক্যের ব্যাপার, জাতীয় ঐক্য যে এটা সবাই বলেছে। আমি আরেকবার বলতে চাই, আমার ব্যক্তিগত ভাবে কার সঙ্গে কার, আমার সঙ্গে আপনার হতে পারে হ্যান্ডশেকটা, কিন্তু আপনার সঙ্গে যদি যুদ্ধাপরাধী থাকে, আপনার সঙ্গে যদি পাশে যদি দেখি যে আপনার বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম যারা চায়নি তাদেরকে নিয়ে আসছেন আপনি আমার সঙ্গে ঐক্য করতে, এবং আপনি এই যে আজকে যে কথাটা বললেন যে এই যে যুদ্ধাপরাধীদের সন্তান আপনাদের দলে ঠাঁই পেয়েছে, অফকোর্স টেকনিক্যালি এখানে কোনো সমস্যা নাই, অফকোর্স আমি এখানে অবজেকশন দিতে পারবো না, অফকোর্স আমার কিছু বলারও নাই। আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিটি সন্তান, স্ত্রী সহ তার ভাই, জ্ঞাতি গোষ্ঠী সবাইকে আপনি এখানে রাখেন, আপনি আলিম সাহেবের সবাইকে রাখেন, আই হ্যাভ নাথিং টু সে, বাট মোরাল রেসপন্সিবিলিটি আপনি কিন্তু সেই জায়গায় বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বাংলাদেশের 16 কোটি লোককে, বিকজ বাংলাদেশ নামক মানে যিনি আপনার যুদ্ধাপরাধীর দায় সর্বোচ্চ শাস্তি পেয়েছেন, সেই তার সন্তানকে, তার পরিবারের সদস্যদেরকে আপনি আপনার কমিটিতে রেখেছেন। এটা হচ্ছে এক ধরনের ডিফাই করার, অর্থাৎ ধৃষ্টতা দেখানো, কোনো আইন নাথিং বাট জাস্ট ডিফাইং
দি স্পিরিট অফ লিবারেশন ওয়ার। ইট ইজ নাথিং। আপনি শুধু আমাকে দেখাচ্ছেন যে তুমি যে আমার যুদ্ধাপরাধী হিসাবে তাকে ফাঁসি দিয়েছো, দেখো আমি তার সন্তানকে অ্যাকোমোডেট করছি। সো এই ধরনের জিনিসগুলো ছাড়া এসব আর অন্য কিছু না। কিন্তু পৃথিবীর কোনো আইন, কোনো ধর্ম তো একজনের অপরাধের শাস্তি না না না, আমি তো বলেছি যে টেকনিক্যালি আই হ্যাভ নাথিং টু সে। আপনি যদি টেকনিক্যালি কিছু জিনিস দাঁড়া করান জিল্লুর ভাই, আমি কিছু বলতে পারবো না। মনে করেন যে কোনো একজন ব্যক্তি যদি মনে করেন যে এই ধরনের ইয়ে করে, তার দলে এই ধরনের দেয়, বাইরে থেকে কিন্তু বাবার জন্য সন্তানকে কিছু বলা যাবে না। বাট কোন পরিস্থিতি আপনি করছেন? বাংলাদেশের এখন পরিস্থিতিটা কি? একসঙ্গে আপনি ঐক্যের কথা বলছেন, আরেক সঙ্গে আপনি এসবের শ্যাডো নিয়ে ঘুরবেন, তারা ছাড়া দিবে আপনাকে, হতে পারে না। অনেকগুলো প্রশ্ন এসেছে, আমাকে একটু সময় দিতে হবে। উনি শেষ যেটা বলছেন আমি সেখান থেকে শুরু করছি। উনি বলেছেন এটা স্পিরিট অফ দি লিবারেশন ওয়ারের বিরুদ্ধে গেছে তাদেরকে কমিটিতে স্থান দেওয়া, কিন্তু এটা আইনগত কোনো বাধা নেই। ঠিক স্পিরিট অফ দি কনস্টিটিউশন যা, সেই স্পিরিট অফ দি কনস্টিটিউশনকে নষ্ট করে আপনারা 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনটি করেছিলেন। কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে, আমি শেষ করি, কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যগণ সংসদ গঠন করিবেন। আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে 153 জনের কেউ নির্বাচিত হন নাই, আপনারা তারপরে সংসদ গঠন করিয়াছেন, ক্ষমতায় বসিয়াছেন। এটা হচ্ছে স্পিরিট অফ দি কনস্টিটিউশন। এটা হচ্ছে স্পিরিট, যখন দেবেন তখন দেবেন, আমাকে শেষ করতে দেন। এটা হচ্ছে স্পিরিট অফ দি কনস্টিটিউশনের বিরুদ্ধে গেছে। উনি অনেকগুলো কথা বলেছেন। দেখুন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যুদ্ধাপরাধের বিচার, উন্নয়ন, এই যে কিছু ক্যাচি ওয়ার্ড আছে, এই ওয়ার্ড দিয়ে ওনারা বাংলাদেশে যেটা সর্বনাশ করে দিয়েছেন, উনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, তারা সুশাসনকে ধ্বংস করেছে, তারা আইনের শাসনকে ধ্বংস করেছে, তারা ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে একটি একটি করে ধ্বংস করেছে তারা, এবং যার ফলে আজকে বাংলাদেশে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। উনি 3 জনের নাম বলেছেন আমাদের কমিটির। একজন মওদুদ আহমেদ, উনি স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, উনি স্ট্যান্ডিং কমিটিতে আছেন। উনি আব্দুল্লাহ আল নোমানের কথা বলেছেন, ওনাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, উনি এখনো দলে আছেন। এবং লাস্টলি উনি আপনি আর কার কথা বলেছেন? বৎসর চন্দ্র রায়ের কথা। বৎসর চন্দ্র রায়ের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ দেশের পক্ষে কথা বলে, যদি কেউ দেশের মানুষের পক্ষে কথা বলে, যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের পক্ষে কথা বলে, এবং সেই কথাগুলো যদি কোনো কারণে কোনো দেশের বিপক্ষে যায়, তাহলেই কেন আওয়ামী লীগের এত সমস্যা হয়? যখন মোদী সাহেব বাংলাদেশে এসেছিলেন, নরেন্দ্র মোদী, তখন 33টি চুক্তি নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করে। আমাদের সংবিধান অনুযায়ী এই চুক্তিগুলোতে কি আছে সেটি পার্লামেন্টে পেশ করবার কথা, আমাদের জনগণের জানবার কথা, আমরা জানি না। আমরা যেটা ভাষা দেখতে পাই, পত্রপত্রিকায় আসে, সেটা হচ্ছে আমাদের বর্ডার কিলিং বন্ধ হয় নাই, প্রতিদিন সেখানে পাখির মতো গুলি করে মানুষকে মারা হয়। পত্রিকার শেষের দিকের পাতাগুলোতে এই খবরগুলো প্রত্যেকটা দিন আসে, এবং হাসি হাসি মুখ করে আমাদের বিজিবি সেই লাশগুলো গ্রহণ করে। আমরা দেখেছি তিস্তার পানি দেওয়া হয় নাই, আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে মাসুল নেওয়ার কথা 1058 টাকা পার টন, সেখানে মাত্র নেওয়া হয়েছে 192 টাকা। কি পরিমাণ রাজস্ব আমরা হারাচ্ছি। আমরা জানি যে রাস্তাগুলো ব্যবহার করবে ভারত, সেই রাস্তাগুলো মেরামতের খরচটাও আমাদের, সেই ব্যাপারে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তারপরে বলা হচ্ছে ভিসা সমস্যা, সেটা এখনো কোনো সমাধান হয়নি। আমি শেষ করি। রামপাল নিয়ে অনেক কথা হচ্ছিল, রামপাল নিয়ে আমি কিছু বলতে চাই যে এই রামপাল চুক্তিটি হয়েছিল 2010 সালে, যখন এই সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসে 2010 সালে, তখন ভারত আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন, এবং সেখানে রামপাল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটাতে যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল সেটা হচ্ছে অর্থায়ন 15 ভাগ করবে পিডিবি, 15 ভাগ করবে ভারত, এবং বাকি 70 ভাগ ঋণ নেওয়া হবে। এই যে ঋণের যে সুদ, সেই ঋণটা দেবে ভারত, এবং ঋণের যে সুদ সেটা একতরফা ভাবে বহন করবে বাংলাদেশ। আপনি আসেন দামের ব্যাপারে। প্রতি টন কয়লার দাম যদি $105 ধরা হয়, তাহলে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম পড়বে 5 টাকা 90 পয়সা। আর প্রতি টন কয়লা যদি $145 করে ধরা হয়, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 8 টাকা 85 পয়সা। এখানে প্রতি টন কয়লার দাম ধরা হয়েছে $145, এবং যার ফলে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়িয়েছে 8 টাকা 85 পয়সা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। অথচ আপনি যদি খুলনা, তারপরে চট্টগ্রামের আনোয়ারাতে যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, সেখানে বিদ্যুতের দাম হচ্ছে 3 টাকা 80 পয়সা থেকে 4 টাকা
টাকা পর্যন্ত প্রতি ইউনিট, অর্থাৎ আপনাকে প্রায় ডবল দাম দিয়ে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে হবে। তারপরে আছেন 1830 একর জমি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা হচ্ছে। এগুলো হচ্ছে কৃষি জমি যেখানে বসতি আছে, এবং এই বসতি উচ্ছেদের ফলে 8000 পরিবার তাদের বাসস্থান হারাবে, এবং যদি 500 লোক আমরা ধরে নেই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কাজ পাবে, তাহলে 7500 লোক সেখানে বেকার হয়ে যাবে। উনি বলছিলেন পরিবেশ দূষণের কথা। দেখুন, সাধারণত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো সংরক্ষিত স্পর্শকাতর এলাকা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে বানানো হয়। রামপাল হচ্ছে স্পর্শকাতর এলাকার মাত্র 4 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ কোনোভাবেই এটা মিথ্যাবাদীরা এখন 4 কে 16 বানিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তারাও স্বীকার করেছে এটা 4 কিলোমিটার, এখন সেটা 16 হয়ে গেছে। আশ্চর্য, আসলে পুরো তথ্য যখন সামনে না আনে, ট্রান্সপারেন্সি না থাকে, তখন 4 16 হয়ে যায়, 16 কিছুদিন পর 32 হয়ে যাবে। আশ্চর্য হবার কিচ্ছু নাই। দেখুন, এখানে ইআইএ রিপোর্ট বলছে, এটা আনু মোহাম্মদও বলছেন না, আমিও বলছি না, তেল গ্যাস রক্ষা কমিটিও বলছে না, ইআইএ রিপোর্ট বলছে যে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 142 টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড এবং 85 টন বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হবে। এটা কোথায় যাবে? এটার এফেক্ট পড়বে আমাদের গাছপালার উপর, এটার এফেক্ট পড়বে আমাদের যেখানে যে জীব পরিবেশ আছে তার উপর, জীব বৈচিত্র্য আছে তার উপর, এটা যে প্রভাব, বিষাক্ত প্রভাব, সেটা পড়বে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের উপরে। পশু নদী থেকে প্রতি ঘন্টায় 9150 ঘনমিটার পানি প্রত্যাহার করা হবে, এবং যত পরিশুদ্ধই করা হোক না কেন এই পানি কখনোই বিশুদ্ধ হবে না। উনি বলছিলেন আলট্রা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হবে। এটা বিশ্বে স্বীকৃত যে এই টেকনোলজি দিয়ে আপনি ক্ষতি 10 থেকে 15 ভাগ কমিয়ে আনতে পারেন, কিন্তু বিশ্বে এমন কোন প্রযুক্তি আসেনি যেটা দিয়ে আপনি ক্ষতির পরিমাণ 0% নামিয়ে আনতে পারেন। ক্ষতিটি আপনি 10 থেকে 15% কমাতে পারেন এট বেস্ট, এর বেশি কিছু না। ইআইএ রিপোর্ট আরো বলছে যে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর, উনি যেটা ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশের কথা বলছিলেন, 7,50,000 টন ফ্লাই অ্যাশ এবং 2 লক্ষ টন বটম অ্যাশ উৎপন্ন হবে। এই ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশের মধ্যে বিভিন্ন ভারী ধাতু মিশে থাকে। এই ক্ষতিকর ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশ দিয়ে 1834 একর জমির মধ্যে 1414 একর জমি তারা ভরাট করবার কাজে ব্যবহার করবে। মানে পুরো সুন্দরবনটাকে ধ্বংস করবার এটি একটি চক্রান্ত, এবং এই সুন্দরবন তো একদিনে ধ্বংস হবে না। এই সরকার হয়তো 2 বছর থাকবে, 5 বছর থাকবে, 1 বছর থাকবে, 5 মাস থাকবে, জানি না। এই 5 মাসে হয়তো হবে না, বা আগামী 2 বছরে হয়তো হবে না, কিন্তু এই সুন্দরবন ধীরে ধীরে এই বিষাক্ত বিষক্রিয়ায় 20 বছর 25 বছরের মধ্যে সুন্দরবন শেষ হবে। আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারি, আমরা যে কোনো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারবো, কিন্তু আমরা আরেকটি সুন্দরবন তৈরি করতে পারবো না। দেখুন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি বছর যে 47,20,000 টন কয়লা লাগবে, সেই কয়লা কিন্তু আসবে সুন্দরবনের ভেতর দিয়ে, এবং এই সুন্দরবনের ভেতর দিয়ে যখন কয়লাটি আসবে, সেখানে কয়লার গুঁড়া পড়বে, ভাঙা টুকরা তেল, ময়লা, বর্জ্য, আবর্জনা, জাহাজের দূষিত পানি সহ বিপুল পরিমাণ বর্জ্য নিঃসৃত হবে, এবং এই পুরাটাই যাবে পশুর নদীতে, এই পুরাটাই যাবে আমাদের সুন্দরবনে। এমনকি তাদের যে মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, উনিও তো বলেছেন হ্যাঁ ক্ষতি হবে, কিন্তু তারপরেও সুন্দরবনের ওখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে। বলেন নাই ওনারা? আপনি আরো দেখেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে শুধু তাই নয়, বাঁশখালীতেও তারা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, এবং বাঁশখালীর মানুষ সেটা প্রতিবাদ জানিয়েছে। সেই মানুষগুলোকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে পুলিশের গণগ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ফিজিবিলিটি টেস্ট, সেই ফিজিবিলিটি টেস্ট হওয়ার আগেই 2রা নভেম্বর 2011 সালে তারা রাশিয়ার সাথে $1.5 বিলিয়ন একটা চুক্তি করে বসে আছে, অথচ সেটার ফিজিবিলিটি টেস্ট এখনো হয়নি। অর্থাৎ একটি দেশে যে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো সরকার করছে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো হচ্ছে, সেটা একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। কি করছে তারা, কেন? আবার ডেভেলপমেন্টের তো কিছু পেইন তো থাকবেই, কিছু ব্যথা তো নিতেই হবে আপনাকে। ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? ডেভেলপমেন্ট বলতে যদি আপনি 300 কোটি টাকা ফ্লাইওভারকে 1200 কোটি টাকা দিয়ে বোঝান, তাহলে আমি বলবো হ্যাঁ কিছু তো ফ্লাইওভার তৈরি হচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই ডেভেলপমেন্টের পেছনে যে হরিলুট হচ্ছে, যেটাকে আমাদের অর্থমন্ত্রী সাগর চুরি বলেছেন, যেটা আপনি বলবার চেষ্টা করছেন বলা হয়ে যাচ্ছে, সেই ডেভেলপমেন্টকে আপনি কি বলবেন? আমি একটা জিনিস বলতে চাই যে উনি একটা কথা, আমরা কিন্তু শেষের দিকে, আমি বলছি যে আমি খুব সংক্ষেপে বলছি যে দেখেন এখানে নাইট্রোজেন অক্সাইড আছে, এন্ড আপনার ফ্লু গ্যাস ডিসালফারাইজেশনের কিন্তু এখানে ব্যবস্থা রাখা হচ্ছে। ওনারা কিন্তু জানে না, না জেনে কিন্তু কথাগুলো বলছে, অর্থাৎ ঢালাও ভাবে কিছু। আপনার পৃথিবীতে এমন কোন প্রযুক্তি আসেনি যেটা আপনাকে 0% ক্ষতি করবে। 10 থেকে 15% ক্ষতি আপনি কমিয়ে আনতে পারেন, কিন্তু আপনি ক্ষতির পরিমাণ 0% নিতে পারবেন না। আমার প্রশ্ন সেখানেই। আপনার উদ্দেশ্যে বলছি এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে
পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে, অর্থাৎ ফসিল ফুয়েল সহ এই ধরনের যেসব কোল বেসড আপনার পাওয়ার প্ল্যান্ট হয়, এবং ইনক্লুডিং আপনার নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, রিস্ক ফ্যাক্টর কিন্তু সেখানে থেকেই যায়। ইউ ক্যান নেভার মিনিমাইজ দি রিস্ক ফ্যাক্টর একদম শেষ পর্যন্ত, কিন্তু সেটা করতে পারবেন না আপনি। আপনি কিছু কমায় আনতে পারবেন, এটা স্বীকৃত বিষয়। জাপানে কি হয়েছে, নিউক্লিয়ার রিয়েক্টর ওখানে আপনার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল এবং তার প্রতিক্রিয়া আমরা দেখেছি। তার মানে কি এই যে সারা পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? রুমিন ফারহান যেভাবে বলছিলেন ঢালাও ভাবে, আমার মনে হয় যে ওনার ধারণা কম এবং উনি কিছু এন্টি রামপাল যেসব বিষয়গুলি আছে সেসবকে হাইলাইট করেছেন। এখানে ডিসালফাইজেশনের যে ব্যাপারটা, তার মাধ্যমে কিন্তু এখানে মিনিমাইজ করা হবে। এবং এই প্রযুক্তি জার্মানি ইউজ করে, এই প্রযুক্তি ভারতে ইউজ করে। ভারতে জানেন প্রায় 63% টোটাল জেনারেশনের, আপনার তাদের যে পাওয়ার জেনারেশন তার 63% ইজ কামিং ফ্রম কোল বেসড পাওয়ার প্ল্যান্ট। কিন্তু মজাটা কি জানেন, এই পাওয়ার প্ল্যান্ট কিন্তু ভারতের মধ্যপ্রদেশে হওয়ার কথা ছিল। ভারত তার নিজের থেকে পাওয়ার প্ল্যান্ট করতে দেয়নি। আমি কিন্তু ডিস্টার্ব করিনি, আমি কিন্তু মেহরবানি করে ডিস্টার্ব করিনি। জি, আর আপনি বলেছেন যে এখানে ফ্লাই অ্যাশের কথা এবং বটম অ্যাশের কথা। এখানে আপনার যে ড্রাই অবস্থায় স্লারি ডিসপোজাল সিস্টেম আনা হচ্ছে, অর্থাৎ এর উপর এই মুহূর্তে আর কোনো টেকনোলজি নাই টু হ্যান্ডেল দি ফ্লাই অ্যাশ। এবং এই ফ্লাই অ্যাশগুলি আপনি জানেন যে মংলা সহ খুলনা অঞ্চলে বেশ কয়েকটি সিমেন্ট মিল আছে, সিমেন্ট কারখানা আছে। তারা কিন্তু প্রি সোল্ড হিসাবে, অর্থাৎ এইসব উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাবজর্ব করবে, তারা এটাকে কনজিউম করবে, সেরকম একটি চুক্তিতে যাচ্ছে। তো এখানে যেখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ ব্যবস্থার মাধ্যমে আপনার পানি ব্যবস্থাপনা, স্লাজ ব্যবস্থাপনা এবং ফ্লাই অ্যাশ ব্যবস্থাপনা করা হচ্ছে, সেখানে তাদের কেন কনফিউশন আসছে সেটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস থেকে যাচ্ছে যে রিস্ক ফ্যাক্টর বলে যে কথাটা, সেটা প্রত্যেকটি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে থাকে। আপনি বাংলাদেশে এই সরকার আসার পর যখন বিদ্যুৎ ছিলই না, বিএনপি কিছুই করে যায়নি, শুধু টঙ্গীতে একটি 80 মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান করেছিল এবং সেটা কয়েক মাস পরে বন্ধ হয়ে গেছিল এবং সেটার কমিশন কারা ভাগাভাগি করে খেয়েছে, কোন ভবনে কমিশন গিয়েছে, কোন অ্যাকাউন্টে সিঙ্গাপুরে গিয়েছে, জনগণ সেসব জেনেছে। তো মাত্র 80 মেগাওয়াট যাদের আপনার ক্রেডিবিলিটি পাওয়ার প্ল্যান্ট প্রডিউস বা পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করার, তাদের সময় তারা যখন এই ধরনের বড় বড় হাজার হাজার মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট দেখবে, তাদের ইচ্ছা হবে, তারা জনগণকে বিভ্রান্ত করতে চাবে। আমি তো প্রথমেই বলেছি যে সুন্দরবন শুধু বিএনপি বা তাদের সঙ্গে যারা আছে তাদের না, অথবা আনু মোহাম্মদ বা তার সঙ্গে যারা আছে তাদের না, তারা একটি ভেস্টেড গ্রুপের পক্ষ হয়ে এখানে বাংলাদেশকে টেনে ধরার জন্য কিন্তু অনেকে চেষ্টা করছে। সুন্দরবনের 16 কিলোমিটার দূরে বলছে যে 4 কিলোমিটার। এই ব্যাপারে আমি আরেকদিন ডিবেট করার যেহেতু সময় নাই আজকে, আরেকদিন ডিবেট করার আমি ইচ্ছা রেখে দিলাম। এটা কিন্তু একদম ডাহা মিথ্যা বলেছেন। আপনার যদি জেনে থাকেন, আই এম শিওর ইট ইজ এ মিস ইনফরমেশন দ্যাট ইউ আর হ্যাভিং। এটা কারেক্ট করতে হবে, বিকজ 16 কিলোমিটারটা এখন এটা খালি স্পষ্ট। তো আপনাদের কথা থেকে চলে আসে যে অ্যাটলিস্ট 14 থেকে 16 কিলোমিটার দূরে থাকতে হবে। এটা যদি হয়েই থাকে তাহলে তার কোনো প্রবলেম থাকবে না, এবং সেটা নিশ্চিত করেই করা হচ্ছে এবং সর্বোচ্চ টেকনোলজি আনা হচ্ছে। এখন আপনি আসেন যে বর্তমানে যে ঐক্যের যে ব্যাপারটা, তখন আমি শেষ করতে পারিনি। আপনি একবারে শেষ করে দিন, 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে। উনি কিন্তু আমার সাথে একমত হলেন, বিভিন্ন সুপার আলট্রা মডার্ন টেকনোলজি আনা হবে যেটাকে ক্ষতি মিনিমাইজ করা যাবে। ক্ষতি বন্ধ করা যাবে না, ক্ষতিকে শূন্যের কোঠায় আনা যাবে না। সেখানেই আমার প্রশ্ন, তাহলে সুন্দরবন কেন? আমরা কি আরেকটি সুন্দরবন পাবো? আমরা কি আরেকটি সুন্দরবন আরেকটি ম্যানগ্রোভ ফরেস্ট বানাতে পারবো? পৃথিবীর বিস্ময়কে আমরা পারবো না। কিছুদিন আগে পর্যন্ত এটি 4 কিলোমিটার তারা স্বীকার করে নিয়েছিল, স্পর্শকাতর সংরক্ষিত এলাকার 4 কিলোমিটার মধ্যে। নিশ্চয়ই আপনিও জানেন, এটা সমস্ত মিডিয়াতে এসছে, এটা ইআই এর রিপোর্টে এসছে, সব জায়গায় এসছে। এখন তারা হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলতেছে এটা 16 কিলোমিটার। 16 কিলোমিটার কথাটি সত্য নয়, আপনারা দেখে নেবেন। এটা সংরক্ষিত এলাকার 4 কিলোমিটারের মধ্যেই হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন শেষে জাতীয় ঐক্যের কথা, যে আমরা একটা
কাল পার করছি, আমরা খুব দুঃসময় পার করছি। আমরা না ঘরে নিরাপদ না বাইরে নিরাপদ। একসময় প্রধানমন্ত্রী বলেছিল যে আমি বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না, এখন আমরা দেখি তারা মায়ের পেটেও নিরাপত্তা দিতে পারে না, মায়ের পেটে সন্তান গুলিবিদ্ধ হচ্ছে। আমরা নিজের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না, আমরা মার্কেটে যেতে ভয় পাই। আমরা কোনো যে জায়গায় রেস্টুরেন্টে আমরা যেতাম, একটাই আমাদের ঢাকায় যারা বাস করে আমাদের তার বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই, পার্কও নাই, সিনেমা হলও নাই সেরকম। এই মার্কেটে পর্যন্ত আমরা যেতে পারি না, রেস্টুরেন্টে আমরা যেতে পারি না, বিদেশিদের সামনে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় জাতীয় ঐক্য ছাড়া, একটা ন্যাশনাল কনসেনসাস ছাড়া আপনি কিভাবে এই ধরনের সমস্যাকে মোকাবেলা করবার বা এই ধরনের সমস্যার সমাধান করবার চিন্তা করেন? এটা তো সম্ভব নয়। এবং একটির পর একটি শর্ত দিয়ে আসলে আপনি আপনার যে মনোভাব সেটাই আপনি প্রকাশ করেন যে আপনি আমাদের সাথে, আপনি বিরোধী দলের সাথে বসতে রাজি না। আরেকটা কথা বলি, ওনারা টক শোতে আমাদের সঙ্গে বসছেন দিনের পর দিন, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা যে কোনো কূটনৈতিক দাওয়াতে আমাদের সঙ্গে বসে গল্প করছেন ঘন্টার পর ঘন্টা, সেখানেও কোনো সমস্যা হচ্ছে না। ওনারা ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত আমাদের হাই পাওয়ার নেতাদের সঙ্গে, ওনাদের হাই পাওয়ার নেতারা বসে আলোচনা করছে। হ্যাঁ, আমি ছিলাম সেখানে। ঐক্য নিয়ে আলাপ করছে, জাতীয় ঐক্য নিয়ে আলাপ করছে, সংকট নিয়ে আলাপ করছে, জঙ্গি নিয়ে আলাপ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। ওনাদের সমস্যা হচ্ছে শুধু বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাতে বসে, কারণ তারা জানে যে যদি তারা আলোচনাতে বসে তাহলে নিশ্চয়ই তাদেরকে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবার জন্য উদ্যোগ নিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই তাদের ভয়। তারা বারবার জামাতের কথা বলে, প্রত্যেক মাসে আপনি দেখবেন পত্রিকায় আসছে যে জামাত ব্যান্ড হয়ে যাবে। জামাতকে তারা ব্যান্ড করছে না কেন? যদি সরকারের সদিচ্ছাই থাকতো তাহলে প্রতি মাসে আইনমন্ত্রীকে কেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে আমরা জামাত ব্যান্ড করবো? ব্যান্ডটা করে দিলেই তো হয়। কারণ জামাত তো একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনি গ্যারান্টি দেন আজকে যদি বিএনপি জামাত ছাড়ে তাহলে কালকে আওয়ামী লীগ জামাতের সঙ্গে যাবে না? কারণ আওয়ামী লীগ তো অতীতে জামাতের সঙ্গে গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে জামাতের সাথে কি যায়নি? এরশাদের সময় জামাতের সাথে কি যায়নি? যুগপৎ আন্দোলন করেনি জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি? এসছে। সুতরাং আজকে আপনাকে বলতে হবে যে যদি জামাতকে বিএনপি ছেড়ে দেয়, যদি জামাতের সঙ্গে বিএনপির যে ইলেকট্রাল অ্যালায়েন্স হয়েছে সেই অ্যালায়েন্স থেকে বিএনপি সরে আসে, তাহলে কালকে জামাতকে আওয়ামী লীগ দেবে না। কারণ আমরা তো তৃণমূলেও দেখেছি এই যে ইউপি ইলেকশন গেল, পুরো ইলেকশন গেল, মিনিস্টারদের হাতে ফুল দিয়ে জামাত শিবিরের নেতারা জয়েন করেছে আওয়ামী লীগে। এখানে কোনো আদর্শিক ব্যাপার না, এটা কমপ্লিটলি ভোটের ব্যাপার। উনি মিথকে দাঁড় করানোর চেষ্টা করছে, অর্থাৎ নতুন করে জনগণকে বিভ্রান্ত করার জন্য রুমিন বেশ ভালোই আজকে কৌশল নিয়ে আসছে যে মিথ, এক ধরনের মিথ দাঁড়া করাবে। মিথ দিয়ে কিন্তু কাজ হবে না। মিথের উপর দাঁড়া আছেন আপনারা। রিয়ালিটি মানুষ কিন্তু সব জানে। এই মানুষ কিন্তু কেউ কিন্তু গন্ডমূর্খ আর নাই। বাংলাদেশের লোকজন জানে ইউ ক্যানট মিসলিড দেম উইথ মিথ। যাই হোক, মিথ করার চেষ্টা করছেন, এটা করে কোনো কাজ হবে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ঐক্য বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হওয়ার সম্ভাবনা খুবই কমে আসছে এবং খুবই ব্লিক। এই জন্য যে বিএনপি দেখেন, উনি এই কথাটি বলেছেন যে আমরা টক শোতে বসছি, আমরা বিভিন্ন ব্রিটিশ পার্লামেন্টে বসছেন, এমনকি জাতিসংঘে গিয়ে বসা যাবে, সব জায়গায় বসা যাবে, বসা যাবে না। হ্যাঁ, বাংলাদেশে বসা যাবে না। কেন বসা যাবে না আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এই জন্য বসা যাবে না যে আপনি কোর ইস্যুতে, ফান্ডামেন্টাল পয়েন্টে, অর্থাৎ আমার জন্মই আপনি স্বীকার করেন না, তাকে যখন আপনি নিয়ে আসবেন আমার সামনে এবং তাকে যখন আপনার পাশে রাখবেন আপনি, আমি তার সঙ্গে বসবো না। এন্ড দিস ইজ ফার্স্ট এন্ড ফরমোস্ট। এটার বাইরে তো কোনো কিছু থাকতে পারে না। আপনি আমার সঙ্গে এখানে টক শোতে বসছেন বিকজ আই নো দ্যাট ইউ আর নট এ জামাত ইসলামী, আই নো ইউ আর নট এ স্বাধীনতা বিরোধী, আই নো ফর এ ফ্যাক্ট দ্যাট আপনি ইউ ডিড নট অপোজ বাংলাদেশ এট ইটস বার্থ। সেই জন্য আমি আপনার সঙ্গে এখানে বসছি। আজকে যদি আপনি জামাত ইসলামীর কোনো নেত্রী হতেন, আমি আপনার সঙ্গে বসতামও না এখানে। This is what it is. আপনারা জামাত ব্যান করছেন না কেন? No, you see, আপনারা জামাত ব্যান করছেন, আমাদের সাথে এইটুকু জবাব দেন। আপনারা জামাত কেন ব্যান করছেন বলেন? এটা আপনাদের এই সময়ের ভিতরেই হবে। এটা আমি শুনছি কত দিন বছর ধরে জামাত ব্যান হবে, কেন ব্যান হচ্ছে না? আমি শেষ করি প্লিজ। আমি কিন্তু ওনাকে কোনো বাধা দেইনি। আমি কিন্তু খুব, এখন আমার হাতের সময় নেই, বাধা দিলেও সময় নেই। আমি শেষ করতে হবে আমাকে না, যেভাবে শিফট করে প্রসঙ্গ থেকে, যখন দেখলো যে কোর ইস্যুতে ধরলাম, তখন কিন্তু কথা বললো জামাতকে তখন ব্যান করবেন না কেন? অফকোর্স জামাতকে ব্যান। আপনারা তো সরকারের ঘাড়ে, আপনারা কিন্তু এই যে কোশ্চেনটা যে নির্বাচনে বিএনপি কেন পাশ করে গেছে অনেকে কিন্তু জানে না। খুব সম্ভবত এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার ওপিনিয়ন যে বিএনপি জানতো যে প্রত্যেকটি যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত এবং বিএনপিকে ক্ষমতা আসলে সেখান থেকে কোন রকম রিটার্ন করার কোনো উপায় নাই।
চায় তাদের বন্ধুদেরকে, তাদের দোসরদেরকে, তাদের দুঃসময়ের যারা কান্ডারি, তাদের পার্টনার্স ইন ক্রাইম, তাদের ক্ষমতার যারা তাদের ক্ষমতায় ভাগ বসানোর যারা ছিল পারলো না, সেই জন্য পুরো 16 কোটি মানুষকে নির্বাচনে আসেন নাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে জামাত সম্পর্কে আপনারা লিখতে পারেন। আমাদের লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 243। আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের বেলা 2টায়, বুধবার দুপুর 11:30টায় এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল ব্যারিস্টার রবিন ফারহানা এবং একে ফাইয়াজুল হক রাজু। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মূল্য এটি বোঝা যাচ্ছে যে সমস্যা আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম সবগুলোর মধ্যেই কম বেশি সমস্যা আছে এবং যারাই বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা আছেন সমস্যাগুলো সৃষ্টিতে বা সমস্যাগুলো মাথায় নিয়ে হয়তো তারা কাজ করছেন। কেউ কেউ হয়তো অভিযোগও করতে পারেন এবং অভিযোগের সত্যতাও থাকতে পারে, যৌক্তিকতাও থাকতে পারে যে অনেক ক্ষেত্রে হয়তো নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত বা ব্যক্তিগত স্বার্থ তারা এই কাজগুলো করে থাকেন। তবে এর জন্য সহজ হচ্ছে সমস্যাগুলো কাটিয়ে উঠবার জন্য এটি উন্মুক্ত এবং সুস্থ বিতর্ক করা এবং সেরকম একটি সমাজ বা রাষ্ট্র তৈরি করবার দিকে মনোযোগ দেওয়া। আমরা আশা করব যে অন্তত এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে কোনো ইস্যু নিয়ে সেগুলো নিয়ে যদি উন্মুক্ত বিতর্ক হয় তাহলে অন্তত দেশবাসী সেই বিষয়ে একটা সম্যক ধারণা পাবেন, খোলামেলা ধারণা পাবেন এবং তার মধ্য থেকে তারা হয়তো নিজেদের বিচার বুদ্ধিগুলো প্রয়োগ করবার চেষ্টা করবেন। যদি দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি সংবিধানে আবার গণভোটের মতো বিধান নিয়ে আসা যায়, সেই সব ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করবার একটা চেষ্টা বা সুযোগ হয়তো তারা পাবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।